আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার। এরপর জানিয়ে দেব এ সরকার কোনো বানের জলে ভেসে আসেনি বলছে জ্বালানি উপদেষ্টা। এদিকে আজ থেকে জুলুমের অবসান হোক বলছে সালাউদ্দিন আহমেদ। আর জানিয়ে দিব লুটের অর্থ ভাগ পেতেন রেহানা জয়, রিমান্ডে দাবি করেছেন সালমান এফ রহমান। এবং আরো জানিয়ে দিব হাসপাতালের বেডে বসে সাহায্যের আবেদন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানিয়ে দিব ধামরায়ে কোশরা ইউনিয়ন 25 প্রকল্পের টাকা নিয়ে লাপাত্তা চেয়ারম্যান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করেছে র্যাব বুধবার দিবাগত রাত 1:45টার দিকে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় টিপু মুনশিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে। র্যাব বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়ে শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গুলশান 1 এর একটি বাসা থেকে টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী ও এমপি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে চলে যান। তাদের বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছাত্র জনতা নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা সবাই এসব মামলায় রিমান্ডে আছেন। 5ই আগস্টের পর থেকেই টিপু মুনশিও আত্মগোপনে ছিলেন। তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থেকে রাজনীতিতে নামা টিপু মুনশি রংপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য। 2018 সালে ওই আসন থেকে টানা তৃতীয় মেয়াদে সংসদ সদস্য হন তিনি। সেবার আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করলে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পান টিপু মুনশি। এই সরকার কোনো বানের জলে ভেসে আসেনি বলছে জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানিগুলোর বোর্ডে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, বিদ্যুৎ জ্বালানির কোনো কোম্পানিতে একান্ত অপরিহার্য না হলে সচিবরা আর চেয়ারম্যান হতে পারবেন না। পুনর্গঠনে অচিরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া এই খাতে আগের যেসব চুক্তি হয়েছে সেসব চুক্তি যাচাই বাছাই করতে একটি স্বাধীন কমিটি গঠন করা হবে। জ্বালানি বিভাগ আওতাধীন সকল কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। বুধবার বিকালে পেট্রো বাংলার অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি সচিব এবং পেট্রো বাংলা ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তাদের তেল দেওয়ার সংস্কৃতি থেকে সরকারি কর্মকর্তাদের বেরিয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, এখন মানুষ রিয়েল পরিবর্তন চায়। দুর্নীতি শুরু হয় মাথা থেকে। দুর্নীতিবাজ কখনো দক্ষ হতে পারে না। এখন যেখানেই হাত দিচ্ছি একটা করে অনিয়ম পাচ্ছি। এখন সবাই দুর্নীতি করে। বিগত দিনে মন্ত্রীরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন, সচিবরা সেই সুযোগ নিয়েছে। এজন্য এখন প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন, সেটা আমরা করব উল্লেখ করে তিনি বলেন, বেশি বেশি পাওয়ার প্লান্ট আর বেশি দামে জ্বালানি কেনা নয়, সাধারণ মানুষের সেবা কতটা নিশ্চিত হলো তার প্রতি গুরুত্ব দিয়ে প্রাতিষ্ঠানিক সংস্কার করা হবে। সুলভ মূল্যে গ্যাস সরবরাহ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মতো গ্রাহক সেবা দেখে বিবেচনা করা হবে কতটা সফল বা উন্নতি হচ্ছে এই খাতে। চেনামুখ দেখে দেখে আর আমরা প্রকল্প নেব না। এক্ষেত্রে উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলছেন, আমরা সবাই সম্পদের হিসাব দেব। আমাদের সংস্থা প্রধানরাও সম্পদের হিসাব দেবেন। তিনি বলেন, আমাদের টাকা দিয়ে কোনো কাজ হাসিল করা যাবে না, কিন্তু কেউ যদি এরপরও মনে করেন আমাদের টাকা দেবেন তাহলে আসতে পারেন। আমরা টাকা নিয়ে রিসিট দিয়ে দেব। দেশি টাকা হলে দেশি টাকার রিসিট দেব, আর ডলার হলে ডলারের রিসিট পাবেন। তিনি বলেন, আমি কর্মজীবনের শুরুতে শুল্ক বিভাগে কাজ করেছি, এরপর ইটকলে কাজ করেছি, বিদ্যুৎ সচিব হিসেবেও কাজ করেছি। আমাকে টাকা দিয়ে কেনা যাবে না, এটা মনে রাখতে হবে। এই সরকার কোনো বানের জলে ভেসে আসা সরকার না। এই সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। বিদ্যুৎ এবং
গ্যাস আমদানির দিকে ইঙ্গিত করে ফজল কবির বলেন, আমরা যা কিছুই কিনি বেশি দামে কিনি, ভারত আমাদের চেয়ে কম দামে গ্যাস বিদ্যুৎ কেনে, আবার কেনার সময় অনেক ক্ষেত্রে ডিসকাউন্ট পেয়ে থাকেন, কিন্তু আমরা সেই ডিসকাউন্ট পাই না কেন বলে প্রশ্ন রাখেন তিনি। আগের চুক্তিগুলোর বিষয়ে সভায় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ আইনে অনেক চুক্তি হয়েছে, এগুলোতে অনিয়ম হয়েছে, সেগুলো যাচাই বাছাই করতে আমরা শিগগিরই স্বাধীন একটি কমিটি গঠন করে দেব। আমাদের সময় দিতে হবে। জ্বালানি তেলের দাম নির্ধারণের ফর্মুলায় অনেক হিডেন কস্ট নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন ফর্মুলায় জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয় সেটি সম্পর্কে জ্বালানি সচিব ভালো বলতে পারবেন, তবে হিডেন কস্ট আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, তথ্য অধিকার আইনে কেউ চাইলে আমরা ফর্মুলা সরবরাহ করব। আজ থেকে জুলুমের অবসান হোক বলছে সালাউদ্দিন আহমেদ। শত সহস্র শহীদ ছাত্র জনতার রক্তস্নান বিজয় যাতে কেউ নস্যাৎ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আজ থেকে জুলুমের অবসান হোক, কেউ কারোর উপর নির্যাতন করতে পারবে না। বুধবার সন্ধ্যা 7টায় পেকুয়া চৌমুহনী গোল চত্বরে পেকুয়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। দীর্ঘ 10 বছর পর তিনি নিজ এলাকায় আগমন উপলক্ষে স্থানীয় বিএনপি তাকে এই গণসংবর্ধনা দেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করি নাই। আমরা চূড়ান্ত বিজয় অর্জন সেই দিন করব যেই দিন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক একটি শক্তি বাংলাদেশে সরকার গঠন করবে। যারাই ক্ষমতায় আসুক তাদেরকে এদেশের মানুষের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করতে হবে, যাতে কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। এ সময় উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদের সহধর্মিনী সাবেক এমপি হাসিনা আহমেদ, উপজেলা বিএনপি সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল, যুবদল নেতা কামরান জাদিদ মুকুট, স্বেচ্ছাসেবক দলের এহসান উল্লাহ সহ স্থানীয় নেতারা। এর আগে বুধবার বিকালে কক্সবাজারের চকরিয়ায় শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনাল মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে সালাউদ্দিন আহমেদকে গণসংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে এই সদস্য সচিব অধ্যাপক ফখরুদ্দিন ফরাজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার এক আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ। প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমদ বলেন, দেশে আইনের শাসন কায়েম করা হবে, সব শহীদের রক্তের অঙ্গীকার অনুযায়ী বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা হবে, সামাজিক সুবিচার নিশ্চিত হবে, এদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা হবে, এদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না, গণহত্যার দায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করা হলেও তাদের বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, মানবতা বিরোধী আদালতে শেখ হাসিনা ও ফ্যাসিবাদী সরকারের সবার বিচার করা হবে, কাউকে ক্ষমা করা হবে না। 1975 সালে বাংলাদেশের মানুষ একটা বিচার দেখেছিল, আওয়ামী লীগ সেখান থেকে শিক্ষা নেয়নি, কোনদিন শিক্ষা নেবেও না। আবার যদি আওয়ামী লীগ ভোট চাইতে আসে সেটা এদেশের জনগণ মেনে নেবে না। উল্লেখ্য, বিগত সরকার বিরোধী আন্দোলনে বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালনকালে 2015 সালের 10 মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক পরবর্তী গুম হন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। 62 দিন পর ওই বছরের 11ই মে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গলফ কোর্স ময়দান থেকে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে মামলা করে মেঘালয় পুলিশ। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে 2018 সালে সালাউদ্দিন আহমদ খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানে থাকতে হয়। লুটের অর্থ ভাগ পেতেন রেহানা জয়, রিমান্ডে দাবি করেছেন সালমান এফ রহমান। নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যরা, কারণ নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন। এর সবকিছুই জানতেন শেখ হাসিনা, তবে তিনি কখনো তাতে না করেননি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এসব তথ্য জানিয়েছেন বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানান। গ্রেপ্তারের পর থেকেই তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন। সালমান এফ রহমানের দাবি, শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে, তাতে সবসময়ই সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকেই ছিটকে পড়েছেন, কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন। সালমান এফ রহমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া 1.5 লাখ কোটি টাকার অর্ধেকেই শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়কে দেওয়া
হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়। তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি। কেবল অর্থ পাচার নয়, দেশের স্টার্ন রিফাইনারি চিনিকল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন। সূত্র আরো জানায়, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংককে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান এফ রহমান। তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন। পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না। কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগে বাধ্য করতেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে জনতা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হলেও সালমানের পছন্দ না হওয়ায় তিনি যোগদান করতে পারেননি। একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেও দুর্নীতির অভিযোগ তুলে তাকে পদত্যাগকে বাধ্য করেন। এসব বিষয়ে প্রশ্ন করলেও নীরব থাকেন সালমান এফ রহমান। তদন্ত সংশ্লিষ্টরা তাকে বন্ড ছেড়ে প্রায় 7,000 কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছেন। তিনি বারবার অসুস্থতার কথা বলে এড়িয়ে গেছেন। প্রশ্নের মধ্যে ছিল IFIC আমার বন্ড নামে একটি বন্ড ছেড়ে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা কেন করছিলেন। বন্ডটি আসলে বেক্সিমকো গ্রুপের আবাসন কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেডের ছিল কিনা, কারণ এই বন্ডের মাধ্যমে 1020 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এভাবেই প্রশ্নের মুখে জর্জরিত সালমান এফ রহমান। হাসপাতালের বেডে বসে সাহায্যের আবেদন হাসনাত আব্দুল্লাহর। সচিবালয়ের সামনে আনসারদের হামলায় গুরুতর আহত হয়ে CMH-এ ভর্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ সেখানে বসেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের জন্য সাহায্য চেয়েছেন তিনি। আজ বুধবার রাতে ফেসবুকে এক পোস্টে সাহায্যের আবেদন জানান হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, বন্যা পরিস্থিতিতে আমরা ক্রাউড ফান্ডিং করলেও বিপ্লবে আহত ও শহীদদের জন্য আমরা সরাসরি কোনো ফান্ড গঠন করিনি সংগত কারণেই। আমরা আগেও বলেছি সমন্বয়ক পরিচয় কেউ যেন টাকা কালেকশন না করে, কিংবা আপনারাও শুধু সমন্বয়ক পরিচয়ে কাউকে টাকা না দেন। তিনি আরো বলেন, যারা আন্দোলনে আহত ও শহীদ পরিবারকে এই মুহূর্তে অর্থ সহায়তা করতে চান তারা চেষ্টা করুন সরাসরি পেশেন্টদের কাছেই সহায়তা পৌঁছানোর। বিশ্বাস করুন তাদের অনেক সহায়তা প্রয়োজন। বিভিন্ন এনজিও লিস্ট করে কাজ করছে, তাদের মাধ্যম ব্যবহার করতে পারেন। আর একান্তই যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কারো সাহায্য চান তবে ছোট ভাই তারেকের নেতৃত্বে গঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির হটলাইন নম্বরে যোগাযোগ করুন। তারা সরাসরি পেশেন্টদের সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেবে। টাকাটা আপনারা সরাসরি পেশেন্টদের কাছেই পৌঁছে দেবেন। গত রবিবার রাজধানীর সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত 40 শিক্ষার্থী আহত হন। এরপর থেকে এখনো চিকিৎসাধীন আছেন হাসনাত। ধামরাইয়ের কুশরা ইউনিয়ন 25 প্রকল্পের টাকা নিয়ে লাপাত্তা চেয়ারম্যান। সরকারি 25টি প্রকল্পে বরাদ্দ 60 লাখেরও বেশি টাকা নিয়ে আত্মগোপনে রয়েছেন কুশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই তিনি লাপাত্তা। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ। নুরুজ্জামান ঢাকা 20 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদের ভগ্নিপতি। স্থানীয়রা বলছেন এমপি ও সরকার দলীয় প্রভাব কাজে লাগিয়ে ব্যাপক দুর্নীতি করেছেন নুরুজ্জামান। তার স্বেচ্ছাচারিতায় এলাকাবাসী উন্নয়ন বঞ্চিত হয়েছেন। মানুষের সঙ্গে করেছেন দুর্ব্যবহার। ইউপি সদস্যদের রেখেছিলেন কণ্ঠাসা করে। তবে ভয়ে তার বিরুদ্ধে কথা বলার সাহস পাননি কেউ। সূত্র জানায়, কুশরা ইউনিয়নের আয়তন 24.69 বর্গ কিলোমিটার। ছোট বড় 47টি গ্রাম রয়েছে। এগুলোতে রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক। সেসবে নজর না দিয়ে তার নজর ছিল শুধু লুটপাটে। শেষ 2.5 বছরে পরিষদের ভেতরে ফুল গাছ কেনা ও বাগান পরিচর্যার পেছনে ব্যয় করেছেন 7.5 লাখ টাকা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তথ্যমতে ইউনিয়নের জন্য 25 প্রকল্পে 58 লাখ টাকা, 3 টন চাল ও 2 টন গম বরাদ্দ নিয়েছেন চেয়ারম্যান নুরুজ্জামান। এর মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো পরিষদ চত্বরে শহীদ মিনার নির্মাণ বাবদ 6 লাখ টাকা, 2023-24 অর্থ বছরে শহীদ মিনারের অবশিষ্ট নির্মাণ কাজ সমাপ্তকরণ প্রকল্পের বিপরীত
নগরীতে 5 লাখ টাকা, পরিষদ ভবনের হলরুম ও বারান্দায় টাইলসকরণ প্রকল্পে 4 লাখ টাকা, 2022-23 অর্থ বছরে পরিষদ ক্যাম্পাসের সামনের অংশে পার্কিং টাইলস ও বারান্দার সামনের অংশের ফ্লোর টাইলসকরণ প্রকল্পের 5 লাখ টাকা, নির্মাণাধীন শহীদ মিনার হয়ে ভূমি অফিস পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ ও কোশরা মাছ বাজারের অস্থায়ী শেড নির্মাণ প্রকল্পের 5,50,000 টাকা, পরিষদ ক্যাম্পাস ও ভূমি অফিসের উত্তর ও দক্ষিণ পূর্ব পাশের গর্ত ভরাট দ্বিতীয় পর্যায়ে এমপি কোটায় প্রকল্পে 3 লাখ টাকা, ভূমি অফিসের উত্তর পার্শ্বস্থ অবশিষ্ট 17 মিটার বাউন্ডারি ওয়াল নির্মাণ বাবদ 2 লাখ টাকা ইত্যাদি কাজের বিনিময়ে টাকা, কাবিটা ও কাজের বিনিময়ে খাদ্য কাবিখা কর্মসূচির আওতায়ও টাকা ও চাল বরাদ্দ নিয়েছেন তিনি। এ বিষয়ে জানতে নুরুজ্জামানের মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়, তবে নম্বরটি বন্ধ পাওয়া যায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মমিনুল হক বলেন, কোশরা ইউপি সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান ক্ষমতার প্রভাব দেখিয়ে পরিষদের অভ্যন্তরে বারবার প্রকল্প নিয়েছেন। প্রকল্প যাচাইয়ে গেলেও তেমন গুরুত্ব দিতেন না তিনি।